রাটগার্স থেকে পল ভালোভাবেই পাশ করলেন। ভাবলেন আইন নিয়ে পড়বেন এবার। গরিব কালো মানুষেরা আইনের অত প্যাঁচ পয়জার জানে না, খাটাখাটনি করেই তাদের দিন যায়। কিছু কালো মানুষ বিদ্বেষী সাদা মানুষ এর সুযোগ নেয়, ওরা হেনস্থা হয়। পল ঠিক করলেন উকিল হয়ে ওদের সাহায্য করবেন, কালো মানুষদের অধিকার নিয়ে আইনের লড়াই করবেন। নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন আইন বিভাগে। সেটা 1920 সাল। পল এখন থাকেন হার্লেমে। এ হলো শহরের এমন একটা অঞ্চল যেখানে গরিব কালো মানুষদের বাস। তাঁদের সকলের সঙ্গে বন্ধুর মতো মিলেমিশে থাকেন পল। নিজের থাকা খাওয়ার খরচ, তার উপর বিশ্ববিদ্যালয়ের মাইনে। সেই রাটগার্সের ফুটবল কোচ স্যানফোর্ড, তিনি মাঝে মধ্যে টাকা দিয়ে কিছু সাহায্য করেন। পল তার ছেলেকে লাতিন পড়িয়ে আসেন। সাইমন দ্য সিরেনিয়ান নামে একটা নাটকে সাইমনের ভূমিকায় অভিনয় করলেন। অভিনয়ে সকলের প্রশংসাও পেলেন। ফুটবল খেলায় নাম ডাকছিল, সেটা এখন কাজে লেগে গেল। কয়েকটা ক্লাব থেকে ডাক আসে, তাদের হয়ে খেলতে হবে, খেলা পিছু টাকা। তাই খেলেন। এরকম খেলায় পা ভাঙল। নিউ ইয়র্কের প্রেসবিটারিয়ান হাসপাতালে ভর্তি করতে হলো। ডাক্তাররা বললেন অপারেশন করতে হবে। ভালোভাবেই হয়ে গেল সেসব। এখানে চাকরি করতেন এলেন্ডা গুডি, ডাকনাম এসি। পলেরই বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন নিয়ে পাশ করেছেন, মেধাবী ছাত্রী। এখন হাসপাতালে কেমিস্টের কাজ করেন। পলের সঙ্গে আলাপ হলো। পরের বছর 1921 সালে পল এসিকে বিয়ে করলেন। এসির আয় মাসে $150। পল তখনও তো আইন পড়ছেন। পলের চাকরি বাকরি নেই। মাঝে মধ্যে এই কোথাও গান গেয়ে নাটক করে কিছু টাকা হয়। সাইমন দ্য সিরেনিয়ানে পলের অভিনয় অনেকের ভালো লেগেছিল। ট্যাবু নামে একটা নাটকের মূল চরিত্রে অভিনয়ের জন্য ডাক এলো। পেশাদারি দল, ওরা টাকা পয়সা দেবে। প্রচণ্ড খরা, এক ফোঁটা বৃষ্টি নেই। মাসের পর মাস জলের অভাবে সব মরমর। কৃতদাসদের মধ্যে কেউ কেউ ছিল বোকা, নানা কুসংস্কার তাদের। তারা ভাবল মালিকের বোবা নাতনির জন্যই এরকম অবস্থা, ওকে মেরে ফেললে ঈশ্বর খুশি হয়ে বৃষ্টি দেবেন। যা ভাবা সেই মতো কাজ। ওরা বোবা মেয়েটিকে মেরে ফেলতে যাবে। এমন সময় এক দেবদূত এলেন, তিনি মেয়েটিকে বাঁচালেন। তাঁর প্রার্থনায় সেখানে বৃষ্টিও শুরু হলো। এই হলো ট্যাবুর গল্প। এবারও সকলে পলের অভিনয়ের প্রশংসা করলেন। ঠিক হলো ইংল্যান্ডে এই নাটকের অভিনয় হবে। নায়িকা বদল হলো। সে সময়ের ইংল্যান্ডের বিখ্যাত অভিনেত্রী প্যাট ক্যাম্পবেল অভিনয় করবেন। 1922 জুলাই গোটা দল ইংল্যান্ডে রওনা হলো। পল উত্তেজিত। নিজের দেশের বাইরে প্রথম অন্য কোনো দেশে যাওয়া একজন অভিনেতা হিসেবে। ওখানে নাটকটা তেমন জমল না। তবে একটা অন্যরকম ঘটনা ঘটল। লন্ডনে পল কয়েকদিনের জন্য কৃষ্ণাঙ্গ গায়ক জন পেইনের ফ্ল্যাটে উঠলেন। তাদের পাশের ফ্ল্যাটেই থাকেন লরেন্স ব্রাউন। লন্ডনে পড়তে এসেছেন। এছাড়া গান লেখেন, সুর দেন। অবসর সময়ে অন্য ধরনের গানের স্বরলিপির একটা সংকলন করছেন। কালো মানুষরা গির্জায় ঈশ্বরের প্রার্থনার সময় যে গান করেন সেই সব অপ্রচলিত গান। এই গানগুলোকে বলে কালো মানুষদের আধ্যাত্মিক গান। এই দুজনকে পেয়ে পল দারুণ খুশি। গান নিয়ে তিনজনের ঘন্টার পর ঘন্টা কেটে যায়। পল কয়েকটা গানও গেয়ে ফেললেন। সেই প্রিন্সটনে শোনা গরিব কালো মানুষদের গান, তাদের দুঃখ কষ্টের গান, তাদের প্রার্থনার গান। লরেন্স ব্রাউন তো মুগ্ধ। তিনি তো এই সব গানই এতদিন ধরে চাইছিলেন। আফ্রিকা থেকে যুগ যুগ ধরে বয়ে আনা কালো মানুষদের সেই নিজস্ব গান, নিজস্ব সুর। যে গান তারা হাতুড়ি চালাতে চালাতে গায়, যে গান তারা গায় প্রতি রোববার তাদের গির্জায়। পলের বাবা গির্জায় ধর্মীয় উপদেশগুলো যেভাবে গাইতেন সেই সব সুর। লরেন্স বললেন এ সমস্ত গান কনসার্টে ব্যবহার করা উচিত। সত্যিই তো, পল তো এদিকটা কখনো ভেবে দেখেনি। তাঁদের নাটকের তৃতীয় শো গ্লাসগোতে কিছু গান ঢোকানো হলো। পলই গাইলেন। নাটকটা এতে জমে গেল। বাড়তি আকর্ষণ পলের গান। গান শুনে অন্য অনেকের মতোই নায়িকা ক্যাম্পবেলও মুগ্ধ। বললেন একজন প্রকৃত শিল্পীর সমস্ত গুণ তোমার আছে। কিন্তু শেষ পর্যন্ত ওই নাটক দলটার সঙ্গে ক্যাম্পবেলের গোলমাল লাগলো। অগত্যা পুরো দলটাকেই আবার নিউ ইয়র্কে ফিরে আসতে হলো। পল অভিনয় আর তার গান নিয়ে একটা নতুন আশা দেখছিলেন। খুবই হতাশ হয়ে পড়লেন। দেশে তো ফিরলেন, কিন্তু হাতে কোনো কাজ নেই।
ইংল্যান্ডে গিয়ে যা পেয়েছিলেন তাও খরচ হয়ে গেল। কয়েক বছর আগে পায়ে অপারেশন হয়েছে, এখন মাঠে নামতেও ভরসা হয় না, আর সেই উৎসাহও নেই। মাঝে মধ্যে টাকার জন্য কোচের কাজ করেন, এদিক ওদিক ছোটখাটো কাজ করে দিন কাটে। একবার অন্য একটা সুযোগ এলো, প্রচুর টাকা দেবে। প্রাইজ ফাইট প্রমোটার্স নামে একটা সংস্থা বলল পলকে বক্সিং এ নামতে হবে, ট্রেনিং ওরাই দেবে, তারপর ওকে লড়তে হবে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নের সঙ্গে। পল রাজি নন, অন্য যে কোনো ছোট কাজ করতে রাজি, কিন্তু এই প্রস্তাবে তার সায় নেই। না বলে দিলেন, কারণ এসবের সঙ্গে তখন গুন্ডা বদমাশদের খুব যোগাযোগ ছিল। পরীক্ষায় এই প্রথম বেশ খারাপ ফল হলো পলের। অধিকাংশ বিষয়ে সি গ্রেড। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে কোনো রকমে আইন ডিগ্রি নিয়ে বেরোলেন, সেটা 1923 সাল। পাশ তো করলেন, চাকরি বাকরি নেই, পুরো বেকার। কি করবেন এখন বুঝতে পারছেন না। বন্ধু বান্ধবরাও আস্তে আস্তে কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়ছেন। পল এখন যেন অলস ধরনের হয়ে গেছেন, কাজ খোঁজার কোনো উদ্যমও নেই। তাও একটা ছোট কাজ জুটে গেল অবশ্য। হার্লেমের কটন ক্লাবে গান গাইতে হবে, খুশি মনেই গাইছেন, কিন্তু এতে তো আর চলে না। স্টোটেসবারি অ্যান্ড মাইনর ল নামে একটা কোম্পানি ছিল সে সময়। তারা সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমার আইনি পরামর্শ দেয়। খুব নামডাক কোম্পানিটার। ওখানে আইন পাশ করা ছেলেদের চাকরি হয়, উকিলের চাকরি। কোম্পানির কর্তা পলকে চেনেন। পলের খেলা দেখে ভালো লেগেছিল সেই রাটগার্সে। পলের ওখানে চাকরি হলো, ওকালতির চাকরি। একটা মামলার দায়িত্ব দিয়ে দেওয়া হলো তাকে। কাজে খুশি ওপরওয়ালা, পদটা বেশ উঁচুই। পলের অধীনেই কয়েকজন কাজ করে, এর মধ্যে রয়েছে সাদা চামড়ার লোকেরাও। ওরা ব্যাপারটাকে মেনে নিতে পারে না। শেষ পর্যন্ত একটা কালো চামড়ার লোকের হুকুম তামিল করতে হবে আমাদের, এই তাদের মনোভাব। তারা দেখে এসেছে সাদারা হুকুম করে আর কালো মানুষরা সেই হুকুম তামিল করে। এত দিনের অভ্যেস যায় কোথায়? একদিন একটা মারাত্মক ঘটনা ঘটল। পলের অধীনে একজন স্টেনোগ্রাফার ছিল। স্টেনোগ্রাফারের কাজ হচ্ছে কথা শুনে শুনে দ্রুত লিখে নেওয়া, আর কথা শুনে লিখে যাওয়াকে ডিকটেশন বলে। তো সেই মেয়েটি ছিল সাদা চামড়া। সেদিন ডিকটেশন দেবার জন্য মেয়েটিকে ডেকে পাঠিয়েছেন পল। মেয়েটি এলো, এসে পরিষ্কার মুখের উপর বলে দিল, আমি কোনো নিগারের ডিকটেশন নিই না। নিগার কথাটা গালাগাল, শুধু কালো মানুষদেরই ওরা বলতো। পল কোম্পানির কর্তাকে সব জানালেন। কর্তা জানিয়ে দিলেন তার কিছু করার নেই। এদিকে আরো কিছু সমস্যা শুরু হয়েছে পলকে নিয়ে। সাদা চামড়ার মক্কেলরা পলকে চাইছে না। কোম্পানি তো আর পলের জন্য ব্যবসার ক্ষতি করতে পারে না। কর্তাটি একটা প্রস্তাব দিলেন পলকে। পল বরং কালো মানুষের শহর হার্লেমে চলে যাক, ওখানে কোম্পানি একটা শাখা খুলবে, পল হবে তার কর্তা। এ যেন জুতো মেরে গরুদান। অপমানিত পল চাকরি ছেড়ে দিলেন। ঠিক করলেন আইনের কাজ আর নয়। পল এখন নায়কের ভূমিকায়, সপ্তাহে $75, বেশ ভালো আয়। অল গডস চিলড্রেন গট উইংস নাটকে বিখ্যাত নাট্যকার ইউজিন ও'নিলের লেখা। মঞ্চস্থ করছে বিখ্যাত নাটকের কোম্পানি প্রভিন্সটন প্লে হাউস। মূল চরিত্র জিমের ভূমিকায় পল, আর নায়িকা শ্বেতাঙ্গিনী মেরি ব্লেয়ার। এখানেও গোলমাল শুরু হয়ে গেল। কি কালো চামড়ার পল রোবসন কিনা নাটকে সাদা চামড়ার মেরি ব্লেয়ারের হাত ধরবে? না, এ চলতে দেওয়া যায় না। কুখ্যাত সাদা মানুষদের গুন্ডা দল কু ক্লুক্স ক্ল্যান নাট্যকার ও'নিলের কাছে চিঠি পাঠালো, এ নাটক বন্ধ করুন, না বন্ধ করলে আপনার ছেলেকে মেরে ফেলবো আমরা। পল তার নায়িকা মেরি ব্লেয়ারের নামেও হুমকি দিয়ে চিঠি আসতে লাগলো। কেউ কেউ বললেনও এই নাটক বন্ধ করা উচিত। তাতে যোগ দিলেন নিউ ইয়র্কের কিছু সরকারি কর্তা। চারদিকে হইচই পড়ে গেল। তবু গোটা দলটা ঠিক করলো নাটক হবেই, যেমন আছে তেমন ভাবেই হবে। স্থানীয় কারখানায় কালো রঙের শ্রমিকরা গোটা থিয়েটার হল ঘিরে রেখেছিল। সাদারা গোলমাল করলে তারা উচিত জবাব দিয়ে দেবে। গুন্ডারা আর এগোবার সাহস পেল না। ধীরে ধীরে পলের জনপ্রিয়তা বাড়তে থাকলো। কাগজে নাটক সমালোচকরা পলের খুব প্রশংসা করলেন। এই দলই ঠিক করলো আর একটা নাটক করবে। ও'নিলেরই লেখা দি এম্পারার জোনস। আগে কয়েকটা শো হয়েছে, মাঝখানে বন্ধ হয়েছিল। ওখানে নায়ক ছিলেন আলাদা একজন। নতুন করে পলকে দেওয়া হলো নায়কের ভূমিকায়। এখন দুটো নাটকেরই নায়ক পল। প্রচুর পরিশ্রম করতে হয়। ওই সময়েই একটা সিনেমায় অভিনয় করলেন পল। অস্কার মাইক্যাক্সের নির্বাক ছবি
বডি অ্যান্ড সোল। 1925 সালে মার্চ মাস। রাস্তায় হঠাৎ দেখা লরেন্স ব্রাউনের সঙ্গে। সেই ইংল্যান্ডে আলাপ হয়েছিল। গান পাগল, কালো মানুষদের গান নিয়ে কাজ করছিলেন তখন। ইতিমধ্যে লরেন্সের সেই গানের স্বরলিপির বইও বেরিয়ে গেছে। পলকে পাঠিয়েও দিয়েছেন। কি একটা কাজে দেশে ফিরেছেন লরেন্স। দুজন দুজনকে দেখে দারুণ খুশি। ঠিক হলো দুজনে আজ বিকেলেই আবার দেখা করবেন। পলের বিকেলে নেমন্তন্ন ছিল তাঁর নাটকের পরিচালক জিমি লাইটের বাড়িতে। জিমি লাইট অল গডস চিলড্রেন গট উইংস আর দি এম্পারার জোনস এর পরিচালক। লরেন্সকে পল বললেন, তুমিও এসো ওখানে। দেখা হলো ওখানে। ধীরে ধীরে তিনজনের আড্ডা জমে উঠল। গান ছাড়া আড্ডা কি করে জমে, যেখানে আবার পল আর লরেন্স আছেন। লরেন্সের বই থেকে একটা গান ধরলেন পল। কালো মানুষদের আধ্যাত্মিক গান। কার লেখা, কার সুর জানা যায় না সেটা। কালো মানুষদের ভেতর যুগ যুগ ধরে চলে এসেছে এই গান। পল গাইছেন। তারপর আর একটা গান ধরলেন। গলা মেলাচ্ছেন লরেন্স। এগুলি হয়ে উঠছিল সামাজিক বেদনার গান, সামাজিক প্রতিবাদের গান। পল রোবসনকে শ্রোতারা জানতেন খেলোয়াড় হিসেবে, অভিনেতা হিসেবে। আজ দেখলেন একজন অসামান্য গায়ক হিসেবে। সে কালো চামড়ার হোক বা সাদা, সকলে অভিভূত হয়ে গেলেন সেদিন। পরের দিন নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্রে লেখা হলো, পল রোবসনের অপূর্ব কণ্ঠস্বরের বর্ণনা দেওয়া অসম্ভব। এইভাবেই গায়ক পল রোবসনের অভিষেক হয়ে গেল। 1925 সেপ্টেম্বরে তাকে যেতে হলো ইংল্যান্ড। দি এম্পারার জোনস অভিনয় হবে সেখানে। এই নাটকের নায়ক পলই। নাটকের পুরো দলটাই গেল। পল সঙ্গে নিয়ে গেলেন তার স্ত্রী এসিকে। ওখানে প্রায় 2 মাস ধরে অভিনয় হলো নাটকটা। কাগজে কাগজে পলের প্রশংসা, তাঁর অভিনয়ের, গানের। কাগজের লোক এসে সাক্ষাৎকার নিয়ে যায় পলের। এই যেন নতুন জীবন। পল এখন রীতিমতো বিখ্যাত। পল স্ত্রীকে নিয়ে লন্ডনে থেকে গেলেন। জায়গাটা ভালো লেগেছে তার। কত শিল্পী, বিখ্যাত মানুষদের সঙ্গে মেলামেশাও হচ্ছে। এখানেও কত গুণমুগ্ধ তার। শুধু লন্ডন বা ইংল্যান্ড নয়, ফ্রান্সের প্যারিসেও পৌঁছে গেল তার খ্যাতি। সপ্তাহ খানেকের জন্য প্যারিসে এলেন। এখানেও গান করতে হলো। শ্রোতারা সব বিখ্যাত লোক। না, অনেক এদিক ওদিক করেছেন। ঠিক করে নিলেন গানই হবে তাঁর পেশা। এবার পল রোবসনের রেকর্ড বেরোলো একসঙ্গে ইংল্যান্ড আর আমেরিকা থেকে। মাস চারেকের ভেতর বিক্রি হয়ে গেল 55,000 কপি। একটা বিখ্যাত কোম্পানি চুক্তি করলো 1 বছরের জন্য। পল আর লরেন্স ব্রাউনকে একসঙ্গে গান গাইতে হবে। সেটা 1926 সাল। ভালো টাকা দেবে ওরা। সারা দেশ জুড়ে ঘুরে ঘুরে গানের অনুষ্ঠান করেন। শ্রোতাদের আগ্রহের শেষ নেই। এ যেন নতুন ধরনের গান। পরের বছর গানের অনুষ্ঠান করতে ইউরোপে এলেন। সঙ্গে সেই লরেন্স, যার সঙ্গে আলাপ না হলে পলের গায়ক হওয়া কি সম্ভব ছিল? 2 নভেম্বর 1927 পল এসির একটি ছেলে হলো। নাম দেওয়া হলো জুনিয়র পল। ডাকনাম পাওলি। পল দেশে ছিলেন না, ছিলেন প্যারিসে গানের অনুষ্ঠানের জন্য। আমেরিকা থেকে খবর এলো স্ত্রী অসুস্থ। ফিরে গেলেন দেশে। একটা নাটকের দল থেকে প্রস্তাব এলো পলকে গান গাইতে হবে। এটা ছিল গীতিনাট্য, নাম শো বোট। রাজি হলেন। লন্ডনে শো হবে। 2টো গান গাইতে হয় তাকে। তার ভিতর একটা ওল্ড ম্যান রিভার, জেরোম কার্ন আর অস্কার হ্যামারস্টাইনের কথা ও সুর। গানের বিষয় হলো একজন ক্রীতদাসের ভয়াবহ কষ্টের কথা। সে ওপরে তাকাতে পারবে না, নিচেও না। সাদা মালিকের হুকুম মতো তাকে শুধু কাজ করে যেতে হবে, তা না হলে তাকে পিষে মেরে ফেলবে। পলের গান শোনার জন্য খুব ভিড় হতে লাগলো। এই গানটাও খুব বিখ্যাত হয়ে গেল। বড়দের যেমন ভালো লাগলো, তেমনি তরুণদেরও। তারা বাসে, ট্রামে পলের গান গাইতে লাগলো।
লন্ডনে এখন কত কত মানুষ নিমন্ত্রণ করেন, কিন্তু আমেরিকা সরকার চুপ। ওখানে আমেরিকা সরকারের অফিস আছে, যাকে দূতাবাস বলে। ওরা কিন্তু পলকে নিমন্ত্রণ করে না। না, পলের গায়ের রং যে কালো, রয়্যাল অ্যালবার্ট হলে গান গাওয়া যে কোনো শিল্পীর স্বপ্ন। লরেন্সের সঙ্গে সেখানেও গান গাইলেন। 1928-29 এই সময়টা ইংল্যান্ড তো বটেই, মধ্য আর পূর্ব ইউরোপ থেকে গান গাওয়ার জন্য ডাক আসতে লাগলো। কত মানুষের সঙ্গে আলাপ হয়, কত রকমের ভাষা। কথা এগোয় না বেশি দূর, ফরাসি জার্মান ভাষা শেখা শুরু করলেন। সঙ্গে সঙ্গে চলল অন্য দেশের ভাষার লোকসঙ্গীত শেখা। লোকের মুখে মুখে যে গান তৈরি হয় সেটাকে বলে লোকসঙ্গীত। এই সব লোকসঙ্গীত সাধারণ মানুষদের গান কোথায় যেন টানে তাকে। কালো মানুষদের দুঃখ কষ্টের সঙ্গে আনন্দের সঙ্গে কোথাও যেন একটা মিল খুঁজে পান। এই সময়টাতে ইংল্যান্ডে নানা ক্ষেত্রে জ্ঞানী গুণী মানুষের সঙ্গে আলাপ হলো পলের। লন্ডনের MP হাউস অফ কমন্সে নিমন্ত্রণ করা হলো। সারা পৃথিবীর রাজনীতি সমাজ সম্পর্কে একটা ধারণাও তৈরি হলো। এত খ্যাতি, এত নামডাক, কিন্তু লন্ডনের কোনো ভালো হোটেলে পল রবসনের জায়গা হয় না, কারণ সে কৃষ্ণাঙ্গ। কিন্তু অন্য অভিজ্ঞতাও হয়েছিল তার, চেকোস্লোভাকিয়ার প্রাগে। সেখানে একটা কনসার্টে গান করছেন পল। অনুষ্ঠান শেষ হলো, অনেকে এসে অভিনন্দন জানালেন। অভিনন্দন জানাতে এলেন বিশেষ একজন। তিনি সেখানকার আমেরিকার রাষ্ট্রদূত, নাম আইনস্টাইন। সাদা চামড়ার মানুষ। এই প্রথম তাকে আমেরিকা সরকারের কোনো শ্বেতাঙ্গ স্বীকার করলেন। শুধু তাই নয়, সেদিনই নিমন্ত্রণ করে পলকে তাদের বাড়িতে নিয়ে গেলেন, আমেরিকা সরকারের গাড়িতে, যে গাড়ির সামনে উঠছে আমেরিকার জাতীয় পতাকা। আমেরিকার নাগরিক হিসেবে এই মর্যাদা পলের জীবনে এই প্রথম। শেক্সপিয়রের ওথেলো নাটকে অভিনয়ের সুযোগ এলো। নায়ক ওথেলোর গায়ের রং কালো, সেই চরিত্রেই অভিনয় করতে হবে। সেটা 1930 সাল। জার্মানির কুখ্যাত হিটলার বাহিনী ক্ষমতায় আসবে করছে। সেই কবে সামারভিল স্কুলে ওথেলো অভিনয় করেছিলেন, সে তো স্কুলেই। এবার যে খোদ লন্ডনে অভিনয় করতে হবে। এ যে শেক্সপিয়রেরই দেশ। শুরু হলো প্রস্তুতি নেওয়া, সেই পুরনো ইংরেজির উচ্চারণ জানা, ভালো করে শেক্সপিয়র পড়া, বিশেষজ্ঞদের মতামত জানা, এসব চলতে লাগলো। লন্ডনের বিশ্ববিখ্যাত স্যাভয় থিয়েটারে প্রথম ওথেলোর অভিনয় হল 19 মে 1930। পলই দ্বিতীয় কালো মানুষ যিনি ওথেলোর ভূমিকায় অভিনয় করছেন। সকলের আগ্রহ, কি করেন পল। শেক্সপিয়রের ব্যাপারে ইংরেজরা খুঁতখুঁতে, পান থেকে চুন খসলে ছেড়ে কথা বলবে না। অভিনয় দেখে পলের প্রশংসা করলেন সবাই, কিন্তু নাটকটা চলল না তেমন। সে বছরই একটা সিনেমায় অভিনয় করলেন, সুইজারল্যান্ড থেকে তৈরি বর্ডার লাইন। নাটক, অভিনয়, গান এই নিয়েই পলের দিন কাটছে। এই বছরেই জার্মানি গেলেন এম্পারার জোন্সে অভিনয় করতে। 1932-এ সেই রাটগার্স বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হলো পলকে। পরের বছর মে মাসে দি এম্পারার জোন্স চলচ্চিত্র হলো, অভিনয় করলেন সেখানে। অগাস্টে চলে এলেন লন্ডনে। নানা দেশের গান, ভাষা শেখার চেষ্টা করছেন। শিখছেন চীনা, আরবিও, জাপানি, পার্সি, চেক, ইতালি, হিন্দি সহ প্রায় গোটা 20 ভাষা বোঝেন। এমনকি সেসব ভাষায় গানও গাইতে পারেন পল। আফ্রিকা থেকে পড়তে আসা কালো রঙের ছাত্রদের সঙ্গে আলাপ পরিচয় হচ্ছে। ইংল্যান্ডের সাধারণ কালো মানুষদের অবস্থা কেমন, তাদের জীবন সমাজ জানার চেষ্টা করছেন। আফ্রিকার অনেক জাতি উপজাতি, অনেক তাদের ভাষা, বেশ কিছু ভাষা শিখে ফেললেন। লন্ডন স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিজে ভর্তি হলেন আফ্রিকা নিয়ে গবেষণার জন্য। এই যে তাঁর পিতৃভূমি, এই আফ্রিকা থেকেই পূর্বপুরুষকে জোর করে ধরে এনে কৃতদাস করা হয়েছিল। আফ্রিকাকে না জানলে নিজেকে জানবেন কি করে? যত পড়াশোনা এগোতে থাকে ততই অবাক হন। আফ্রিকার সভ্যতা কোনো অংশেই কম নয়। গ্রিস, চীনের মতোই একসময় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল তাদের সভ্যতা। আফ্রিকার সংস্কৃতি, তাদের সমাজকে, ভাষাকে তবু দিনের পর দিন তাচ্ছিল্য করা হয়। জোর করে দখল করে রাখে সাম্রাজ্যবাদী দেশ। সাম্রাজ্যবাদী দেশ মানে কি?
কোনো দেশ যখন অন্য দেশকে জোর করে অধিকার করে রাখে তাকে বলে সাম্রাজ্যবাদী দেশ। যেমন ইংল্যান্ড আমাদের ১৯৪৭-এর আগে পর্যন্ত দখল করে রেখেছিল, এরকম তাদের দখলে ছিল আরও অনেক দেশ। পল আফ্রিকার গান, সংস্কৃতি নিয়ে কাগজে লেখালেখি করছেন। তখনও ভারতের স্বাধীনতার জন্য আন্দোলন চলছে। লন্ডনে ভারতীয়দের আলোচনা হয়। আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গেও আলাপ। ধীরে ধীরে বন্ধু হয়ে উঠলেন পরস্পর। ইংল্যান্ডের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি। কেন একটা দেশ আর একটা দেশকে দখল করে রাখবে? কেন একটা জাতিকে যুগ যুগ ধরে পরাধীন থাকতে হবে? দেখেন, পৃথিবীর সব দেশেই গরিব মানুষের অবস্থা একই রকম। সব দেশেই কালো মানুষের দুঃখ দুর্দশার শেষ নেই।